নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 22শে জানুয়ারি সন্ধ্যাবেলা আমি যেখানে থাকি সেখানে প্রায় রাত 12টা পর্যন্ত বেশ বাজি ফুটেছে। বহু বাড়িতে দেখলাম প্রদীপ জ্বালানো হয়েছে, যেন অকাল দীপাবলি। বিষয়টাকে বেশ অনুভব করার মতো ব্যাপার, এবং আপনাদের কাছে গোপন করব না, আমি আন্তরিকভাবে খুশি হয়েছিলাম যে এইভাবে মানুষ অকাল দিওয়ালি পালন করছেন। তারপর কলকাতার রাস্তায় আমি দেখছি বহু গাড়ির সামনে গেরুয়া পতাকা লাগানো, তাতে শ্রীরামচন্দ্রের ছবি বাইকে লাগানো। সবাই বেশ প্রত্যয়ের সঙ্গে এই রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছেন। এই ছবি আমরা পশ্চিমবঙ্গে দেখতে অভ্যস্ত ছিলাম না, কিন্তু দেখলাম। সেকুলার পন্থীদের ভ্রুকুঞ্চন হবে, কিছু তো করার নেই। ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। আপাতত আপনারা ভ্রুকুঞ্চন হলে শক্তিদার এই কবিতাটা পড়ুন, আর কিছু করবেন না দয়া করে। এই আবহে আর একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা নিশ্চয়ই জানেন, তাও আর একবার বলি। বিহারের দুবারের মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত করছে কেন্দ্রীয় সরকার। 24শে জানুয়ারি কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষ। লালু, নীতিশ এদের অনেকের অভিভাবক সম বা রাজনৈতিক গুরু ছিলেন কর্পূরী ঠাকুর। অনগ্রসর শ্রেণীর মধ্যে তার যে জনপ্রিয়তা সেটা অনস্বীকার্য। কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষ বিহার জুড়ে সব রাজনৈতিক দল পালন করছে। বিজেপি করছে, জেডিইউ করছে, আরজেডি করছে। দুবারের মুখ্যমন্ত্রী। যখন এইসব সংরক্ষণ হয়নি তখনও সরকারি চাকরিদের, অনগ্রসর দলিতদের সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন কর্পূরী ঠাকুর। আর একটা ছোট্ট ছবি আপনাদের দেখাবো। 22শে জানুয়ারি যেদিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মন্দির তৈরি হলো, অযোধ্যায় উদ্বোধন হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন। আমি শাসক দলের কাউকে সেভাবে রাম মন্দিরের উদ্বোধনের বিষয়টাকে সেলিব্রেট করতে দেখিনি। ব্যতিক্রম রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যদিও রায়গঞ্জ থেকে তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন, কিন্তু বিজেপির সঙ্গে তার বিস্তর দূরত্ব। তিনি একজন তৃণমূলেরই নেতা। যে মিছিলটা তিনি করেছেন তার এক হাতে গৈরিক পতাকা, অন্য হাতে তৃণমূলের পতাকা। অর্থাৎ সংহতি মিছিলে মুখ্যমন্ত্রী সংহতির কথা বলেছেন, ঠিক আছে, সংহতি ভারতবর্ষে আবহমানকাল ধরে আছে। মুখ্যমন্ত্রী নতুন কথা কিছু বলেনি, তিনি রাস্তায় নামলেই সংহতি তৈরি হবে, এই সমস্ত বাতুলতা। কিন্তু কৃষ্ণবাবু বেশ গর্বের সঙ্গে সোচ্চারে নিজের সনাতন পরিচয়টা কিন্তু তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহে তাৎপর্যপূর্ণ নয় কি? তার মানে কি এটা বলা যেতে পারে রাজ্যের শাসক দলের অন্দরেও স্পষ্ট বিভাজন রেখা রয়েছে, যে রাম মন্দিরের উদ্বোধনের বিষয়টাকে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিষয়টাকে কিভাবে দেখা উচিত তাই নিয়ে। একবার কয়েক সেকেন্ডের সেই ছবিটা আপনারা দেখে নিন। বার্তা দিতে যাই যে রাম মন্দির ভারতবর্ষে আজকের প্রতিবেদনের মূল বিষয়, তবে গৌরচন্দ্রিকার সঙ্গে মূল বিষয়ের যোগ আছে। 22শে জানুয়ারি
172টি বাম গণতান্ত্রিক সংগঠন কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নেতাজি ইনডোর স্টেডিয়াম পর্যন্ত মহামিছিল করলো, সেখানে সমাবেশ হলো, ফ্যাসিবাদ বিরোধী মহামিছিল। সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, তিস্তা শীতলবাদ, হর্ষ মন্দার, বিনায়ক সেন এরা ছিলেন। মানে ওই ইকোসিস্টেম পথে নামলো। 22শে জানুয়ারি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই ধরনের মিছিল দেখেছেন? 22শে জানুয়ারি যেদিন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো, রাম মন্দিরের উদ্বোধন হলো, সেখানে ইকোসিস্টেম পথে নামলো। পথে নেমে কি বলছে? বিজেপিকে রুখতে হবে, ফ্যাসিবাদকে রুখতে হবে। নরেন্দ্র মোদীর সঙ্গে হিটলার মুসোলিনির তুলনা করেননি, ঘুরিয়ে করেন, প্রকাশ্যে করেননি, এইটুকুই আমাদের ভাগ্য। এই দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল পশুখাদ্য চোর লালুর সঙ্গে সরকারে আছে। এদেরকে আপনি কখনো দেখবেন না দুর্নীতির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে। ভয় পেয়েছে দেশের মানুষ, যেভাবে রাম মন্দিরকে কেন্দ্র করে আবেগের বিস্ফোরণ ঘটাচ্ছে, এসব ছদ্ম ধর্মনিরপেক্ষ ইকোসিস্টেমের ধারক ও বাহক এরা বিরোধিতায় পথে নেমেছেন। ব্রাত্য বসু ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুজ্ঞা নিয়েই তিনি ছিলেন। কেন ছিলেন? আপনাদের মনে রাখতে হবে 2021 সালে কলকাতায় ক্যাম্পেন হয়েছিল রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের আগে, নো ভোট টু বিজেপি। এই প্রচারের মূল যারা ছিলেন তারা কিন্তু বামপন্থী, সরকারি বাম নয়। বামেদের তো অনেক ভাগ, 19-20 ভাগ, সব মতাদর্শের ভাগ। নো ভোট টু বিজেপি, হ্যাঁ, সেই ক্যাম্পেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সহায়তা করেছিল। বামেদের একটা ভোট তৃণমূল পায় এবং তাতে তাদের নির্বাচনী লড়াইয়ে সুবিধা হয়েছে। 2021-এর পর 3 বছর পেরিয়ে গেছে, রাজ্যের মন্ত্রীরা অনেকে জেলে, আমলারা জেলে, 1000 দিন হয়ে গেল, যোগ্য চাকরি প্রার্থীরা রাজপথে বসে আছেন। শীত, গ্রীষ্ম, বর্ষাকে উপেক্ষা করে দীপঙ্কর ভট্টাচার্য, তিস্তা শীতলবাদ, বিনায়ক সেন, হর্ষ মন্দার, এদের একবারও মনে হলো না ওই মঞ্চে যাই, ওই ছেলেমেয়েগুলোর পাশে দাঁড়াই, দুর্নীতির বিরুদ্ধে এইরকম একটা কনভেনশন করি, এরকম একটা মহামিছিল করি। দ্বিচারিতাটা শুধু দেখুন, নেমে পড়েছেন রাস্তায়। এরাও ফান্ডেড হয় আমার মনে হয়, প্রমাণ নেই তাই সত্যি মিথ্যা বলতে পারবো না, কিন্তু অনেকের পারসেপশন আছে জানেন তো। এরা মহামিছিল করে, নেতাজি ইন্ডোরে সভা করছে, রাজ্যের মন্ত্রী চলে যাচ্ছেন। তিস্তা শীতলবাদ তো এরা এখানে থাকেন না, হর্ষ মন্দার এখানে থাকেন না, বিনায়ক সেন থাকেন কিনা জানি না এখানে। তা এদের আনা, এদেরকে রাখার খরচ তো আছে, মিছিল করতে গেলে তো খরচ লাগে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নামলে দীপঙ্কর ভট্টাচার্য বিশাল বড় আঁতেল, বিশাল বুদ্ধিজীবী, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পশুখাদ্য চোর লালুর সাথে ক্ষমতায় আছেন সরকারে, মানে সমর্থক, সরকারে তো যোগদান নেই। আর এখানে যারা নরখাদ্য চুরি করেছে সেই দলের বিরুদ্ধে মুখে কুলুপ, সেলোটেপ, কি সাম্প্রদায়িকতার বিরোধী লড়াই করছে। দীপঙ্কর বাবুর আবার একটা অদ্ভুত যুক্তি, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রে যদি, ঝাড়খণ্ডে যদি বিজেপিকে রুখে দেওয়া যায় তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না। আপনি ওই অ্যারিথমেটিক নিয়ে থাকুন। বিহারে 2019-এর ফলাফলের কার্যত পুনরাবৃত্তি হবে।
পশ্চিমবঙ্গে কোনো অবস্থাতেই বিজেপি 18টার কম আসন পাবে না। মহারাষ্ট্র, শিবসেনার স্বাভাবিক মিত্র বিজেপি, উদ্ধবের মুখ্যমন্ত্রী হওয়ার শখ হয়েছিল, সেই জন্য তিনি বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেস এনসিপির হাত ধরেছেন। শিক্ষা পাবেন। আপনি আপনার মতাদর্শগতভাবে যাদের সঙ্গে মিল আছে তাদের সঙ্গ ছেড়ে দিলেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন বলে। যাদের সঙ্গে এতদিন রাজনৈতিক লড়াই করছেন তাদেরকে বন্ধু বানিয়ে দিলেন। মহারাষ্ট্রে বিগত 30 বছরের ভোটের যদি শতাংশের হিসাবে বিচার করেন তাহলে দেখবেন শিবসেনার, এখন তো ডিভাইডেড শিবসেনা, অবিভক্ত শিবসেনার কোর ভোট হচ্ছে 16 থেকে 17%। বিজেপি আগে জুনিয়র পার্টনার ছিল, এখন কিন্তু তারা সিনিয়র পার্টনার। তাদের ভোট শতাংশের বিচারে 26 থেকে 28%, আর শিবসেনা 16 থেকে 17%। ওরা রাষ্ট্রবিজ্ঞানের লিভারেজ অফ দ্য স্মল গাই এই কনসেপ্টটাকে সামনে রেখে বিজেপির সঙ্গে দর কষাকষি করতে গিয়েছিল। অর্থাৎ শিবসেনাকে মুখ্যমন্ত্রী পদ অফার না করলে মহারাষ্ট্রে গভর্নমেন্ট হবে না, কিন্তু বিজেপি সেটা মানেনি। উদ্ধব কিছুদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপর নিজের দলই ভেঙে গেছে। তা এই র্যাকট্যাগ ববটেল কোয়ালিশন দিয়ে দীপঙ্কর বাবু বিজেপির জয়যাত্রা আটকাবেন। স্বপ্ন দেখতে ভালো। 15 থেকে 20% ভোট লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে সুইং করবে। রামকে ঘিরে যে আবেগ, যে উন্মাদনা, এবং একই সঙ্গে অর্থনৈতিক প্রগতি। 1,25,000 কোটি টাকার খুচরো ব্যবসা হয়েছে রাম মন্দির নির্মাণ, পুজো, রাম মন্দির উদ্বোধনের আগে থেকে 23 তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে। তাতে কি আছে? রামের ছবি আছে, ঘর সাজাবার উপকরণ আছে, মাটির প্রদীপ আছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আছে, সব আছে। রুটি কাপড়া মাকানের বন্দোবস্তের এক বিকল্প পথ হচ্ছে এটা হচ্ছে রিলিজিয়াস ইকোনমি। 5 লক্ষ মানুষ এসেছিলেন অযোধ্যায় 23 তারিখ। বছরে নাকি 5 কোটি লোক যাবেন অযোধ্যায়। তাহলে অযোধ্যাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের অর্থনীতি বদলে যাবে। ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বরকে তুলে ধরতে যারা কলকাতার রাজপথ কাঁপিয়েছিলেন তারা কি এটুকু জানেন নাকি না জেনেও না জানার ভান করেন? এজেন্ডাটা কি? দুর্নীতি নিয়ে চুপ আর হিন্দু জাগরণকে কটাক্ষ। ভারতবর্ষ আপনাদের ক্ষমা করবে না দীপঙ্কর বাবু, হর্ষ মন্দার। তিস্তা শীতলবাদকেই তো সুপ্রিম কোর্ট সব জানেন তো আপনারা। আহমেদ প্যাটেলের কাছ থেকে কি সব সহায়তা নিয়ে তিনি মোদিজিকে ডিফেম করবার চেষ্টা করেছিলেন। এরা ইকোসিস্টেমে, সেগুলো তো কাগজে বেরিয়েছিল, সবাই জানে। আমি তো আর নতুন কথা বলছি না কিছু, সবগুলো নেমেছে। আবার 21 সালের কথা মনে করুন, সব থেকে প্রচলিত বাংলা দৈনিকে এই সমস্ত খবরকে অগ্রাধিকার দেওয়া হতো। উত্তর সম্পাদকীয় নিবন্ধে বামপন্থী বুদ্ধিজীবী সব প্রবন্ধ লিখতেন। আর এক প্রাবন্ধিককে দেখলাম মীনাক্ষীর ব্রিগেড নিয়ে অনেক কথা বলেছেন, জ্ঞান দিয়েছেন, যে চালিয়াত বুদ্ধিজীবী বইয়ের ব্লার্ব পড়ে বাজার অর্থনীতি নিয়ে একসময় প্রবন্ধ লিখতেন। তিনি আবার বড় বড় কথা বলতে শুরু করেছেন। যে প্রাক্তন আমলা প্রসার ভারতীর সিইও ছিলেন, মনে করুন 21 বিধানসভা নির্বাচনের আগে তার সব নিবন্ধগুলো পুরস্কার কি পেলেন? রাজ্যসভার সদস্য পদ। যখন পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ছবি সারা বিশ্ব দেখছে, তখন সেই প্রাক্তন আমলা বলেই ফেলেছিলেন, বাড়ির লোক বলছে ছেড়ে দাও, কোথায় এলে। এখন দেখুন প্রাক্তন আমলাকে ঝাঁকের কই হয়ে ঠিক মিশে গেছেন।
বিবেক নেই, মেরুদণ্ড নেই, দুর্নীতির বিরুদ্ধে মুখে কুলু পেটে থাকেন, শুধু কিছু প্রাপ্তি যোগ হলেই সব কিছু ভুলে যান। তা লজ্জা করে না? ওই ছেলে মেয়েগুলোর পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে না? একটা বিবৃতি দিতে ইচ্ছে করে না? দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন করতে ইচ্ছে করে না? পদযাত্রা করতে ইচ্ছে করে না? স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় অর্থনৈতিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে, অস্বীকার করতে পারেন? দীপঙ্কর, জহর সরকার, তেস্তা শীতলবাদ প্রমুখরা, বিশিষ্টরা নিজেদের এক্সপোজ করে ফেলছেন। পৃথিবীর বড় বড় সংবাদপত্রে, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইম, ওয়াল স্ট্রিট জার্নাল, প্যারিসের লামন্ডে, সবাইতেই বলছে যে ভারতবর্ষের একটা নবজাগরণ হতে যাচ্ছে, হিন্দু ন্যাশনালিজম। আর ব্রাত্যবাবু মুখ্যমন্ত্রীর নির্দেশেই গিয়েছিলেন রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ হবে, যদি কিছুটা কাউন্টার করা যায়, কিছুটা যদি বামেদের ভোটকে আবার পাওয়া যায় 21-এর মতো। তাই ব্রাত্যবাবু ওখানে চলে গেলেন, বলেছেন আমি মুখ্যমন্ত্রীর অনুজ্ঞা নিয়ে এসেছি। নির্বাচন যত এগিয়ে আসবে তত দেখবেন এই ইকোসিস্টেম প্রচারের সুর বাড়াবে, কনভেনশন করবে, পদযাত্রা করবে, নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করবে, কিন্তু একবারও শুনবেন না নো টু করাপশন, একবারও শুনবেন না। সিপিএম খুব বুদ্ধিমানের কাজ করেছে, এই ফাঁদে পা দেয়নি। সিপিএম তো জানে এইসব মানুষজনগুলোর এজেন্ডাটা কি, সিপিএম জানে, বুদ্ধিমানের কাজ করেছে। আসলে ওই জুজু দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে দুর্নীতির ইস্যুটাকে আপাতত ধামাচাপা দিয়ে মমতার পাশে দাঁড়ানো হোক, বামপন্থীদের একটা অংশের এই দাবি। জেনে রাখুন, 2021-এর বাংলা আর 2024-এর বাংলা এক নয়। 2021-এর নির্বাচনের আগে পার্থ কেষ্ট বালু জেলে যায়নি। শেখ শাহজাহানের কথা মানুষ জানতো না, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তাই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করলেই যে আপনারা মোক্ষ লাভ করবেন এটা ভাববেন না। পাল্টা ক্যাম্পেইনও হবে আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যকে এক্সপোজ করার জন্য। হবে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আপনাদের রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক লক্ষ্য কি সেটাও বঙ্গবাসীর জানার অধিকার আছে। যদি সৎ সাহস থাকে বিজেপি বিরোধী লড়াই করতেই পারেন, বিজেপিকে ফ্যাসিবাদীদের সঙ্গে সমার্থক বলতেই পারেন। একটা দুর্নীতি বিরোধী কনভেনশন করুন। বাংলা অনেক নোবেল লরিয়েট উপহার দিয়েছে, সেই বাংলাতে শিক্ষক অশিক্ষকদের চাকরিগুলো মাছের বাজারে মাছ বিক্রির মতো নিলাম করা হয়েছে। এদের বিরুদ্ধে কথা বলুন তিস্তা শীতলবাল, মন্দার সেন, বিনায়ক সেন, তাহলে বুঝবো দম আছে। না হলে আপনাদের এজেন্ডাও পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বুঝতে পেরে যাবে।